ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এ আমার গণিত বিষয়ে। দেখো পৃষ্ঠা নম্বর 83। এখানে যে অঙ্কগুলো দেয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা কি করব। দেখো শিখন সামর্থ্যে নিচে লেখা আছে প্রকৃত ভগ্নাংশের ধারণা, একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা, প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে ভগ্নাংশের অঙ্ক কিন্তু আমরা এখানে করব। তাহলে এই যে অঙ্কগুলো এখানে দেয়া রয়েছে এই অঙ্কগুলো খুবই সহজ হবে যদি আমরা ভগ্নাংশের ধারণা বিষয়ে আরও বিষয়গুলি খুব বিস্তারিতভাবে আমরা শিখে নিই। তো চলো আমি সেই বিষয়গুলো একটু তোমাদের খাতায় বোঝানোর চেষ্টা করি। দেখো প্রথমে আমি একটা ছবি আঁকছি। দেখো ধরো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এই আয়তক্ষেত্রকে আমি মোটামুটি 1 2 3 4 5 6 তাহলে কত ভাগে ভাগ করলাম দেখো তো, 1 ভাগ 2 ভাগ 3 4 5 6 7 ভাগে ভাগ করলাম। বুঝতে পেরেছ? তাহলে এই 7 ভাগের মধ্যে দেখো আমি 3 ভাগ রং করে দিলাম। দেখো যে অংশটা রং করছি আমি লাল কালি দিয়ে সেটাকে চিহ্নিত করে দিলাম, ঠিক আছে। এই অংশটা লাল কালি দিয়ে চিহ্নিত করে দিলাম। তাহলে কটা ঘর লাল কালি দিয়ে চিহ্নিত করলাম দেখো, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাই না? তাহলে এটা হচ্ছে 3টে ঘর, এইটুকু। আর করলাম না কত ঘর বলো দেখি, করলাম না কটা ঘর, 1 2 3 4টে, তাহলে এটা হচ্ছে 4টে ঘর। বুঝতে পেরেছ? তাহলে একটা বিষয়কে সমান 7 ভাগে ভাগ করে তার 3 ভাগকে আমি চিহ্নিত করলাম এবং 4টি ভাগকে চিহ্নিত করলাম না। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশের আকারে, মানে একটা পূর্ণ বিষয়কে আমরা কিন্তু ভেঙে দিলাম মানেই কিন্তু ভগ্নাংশ। দেখো আমি ভগ্নাংশ কথাটাকে যদি ভেঙে দিই তাহলে কি করতে পারবো, কিভাবে লিখতে পারবো? দেখো ভগ্ন যোগ অংশ। তাহলে ভগ্ন যোগ অংশকে যদি আমরা সন্ধি করি তাহলে ভগ্নাংশ হয়, বা একইভাবে আমরা বলতে পারি ভগ্নাংশকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ভগ্ন যোগ অংশ হয়, ঠিক আছে। আচ্ছা, ভগ্ন মানে কি? ভগ্ন মানে হচ্ছে ভাঙা। ভগ্ন মানে কি? ভাঙা। তাহলে ভগ্নাংশ মানে ভগ্ন অংশ, আর ভগ্ন অংশ মানে কি? ভাঙা অংশ। বুঝতে পারছো? তাহলে একটা আয়তক্ষেত্রকে আমরা ভেঙে দিলাম। কত ভাগে ভাঙলাম এখানে বলো? এখানে ভাঙলাম 7 ভাগে ভাঙলাম। তার মধ্যে আবার সমান 3 ভাগকে কি করলাম? চিহ্নিত করলাম, আর 7 ভাগকে চিহ্নিত, এই 4 ভাগকে চিহ্নিত করলাম না, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে বলি যে চিহ্নিত করলাম, দেখো লিখছি চিহ্নিত করলাম কতটা বলো তো? মোট কটা ভাগ? 1 2 3 4 5 6 7 ভাগ। মোট 7 ভাগে আমি সমান 7 ভাগে ভাগ করেছি। তাহলে মোট অংশকে আমরা এরকম একটা দাগ দিয়ে তার নিচে লিখি। বোঝা গেল? এই 7কে আমরা নিচে লিখি। আর কত অংশ চিহ্নিত করেছি, কত অংশ দেখো, 1 2 3 অংশ। তাহলে যে অংশটাকে আমরা চিহ্নিত করেছি সেটা, যেহেতু আমি চিহ্নিতর ভগ্নাংশটা তৈরি করছি, সেই অংশটাকে আমরা উপরে লিখি। বুঝতে পেরেছ? এইটার মানে কি? এইটার মানে হচ্ছে 7 ভাগের মধ্যে 3 ভাগ কি করেছি? চিহ্নিত করেছি। এইটাকে বলে ভগ্নাংশ। এই ভগ্নাংশর যে ওপরের অংশটাকে বলে লব আর নিচের অংশটাকে বলে হর। বুঝতে পারলে? তাহলে হর মানে আমরা এখানে কি দেখলাম? হর মানে হচ্ছে মোট অংশ। দেখো যে বিষয়গুলো আমি এখন বোঝাচ্ছি এই বিষয়গুলো তোমাদের যদি সুন্দর করে বুঝতে পারো তাহলে কিন্তু ভগ্নাংশ বিষয়ে তোমাদের কোনো অসুবিধে থাকবে না, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে দেখো এটা। আচ্ছা, লব মানে কি? লব মানে হচ্ছে ভাঙা অংশ। লব মানে হচ্ছে ভাঙা অংশ। তাহলে হর মানে হচ্ছে মোট অংশ, লব হচ্ছে ভাঙা অংশ। হর থাকে নিচে আর লব থাকে কি? উপরে। তাহলে দেখো হর মানে মোট অংশ, কেন? সমান 7 ভাগে ভাগ করেছি, মোট কত ভাগ? 7 ভাগ, সেটা হচ্ছে হর, ওই জন্য মোট অংশ। আর ভাঙা অংশ কেন? আমি বলেছি মোট অংশের মধ্যে চিহ্নিত করেছি কত ভাগ? চিহ্নিত করেছি কত ভাগ না? 3 ভাগ, ওই জন্য ভাঙা অংশ।
বুঝতে পেরেছ? ঠিক একই রকমভাবে যদি আমি লিখি এখানে চিহ্নিত করলাম না, চিহ্নিত করলাম না কত অংশ বলো দেখি? আচ্ছা, মোট কত অংশ? মোট অংশ আমরা কোথায় লিখি? হরে লিখি। তাহলে মোট অংশ হচ্ছে 7, সেটা লিখলাম। আচ্ছা, ভাঙা অংশ কি? ভাঙা অংশটা দেখব চিহ্নিত করলাম না। আগেরটা করলাম কি? আগেরটা করেছি চিহ্নিত করলাম, আর এখানে আমরা করবো কি? চিহ্নিত করলাম না। কত অংশ চিহ্নিত করিনি? 1 2 3 4, 4 ভাগ। তাহলে উপরে লিখবো 4। তাহলে দেখো, হর মানে হচ্ছে মোট অংশ, 7 ভাগ করেছিলাম মোট। আর ভাঙা অংশ কি? ভাঙা অংশ হচ্ছে লব। কত? কিন্তু এখানে কোন লবটা নেব? এখানে কি করেছি? চিহ্নিত করলাম না কোনটা। তাহলে 4টে ভাগ তো করিনি, চিহ্নিত করিনি, তাই না? সেই 4টা আমরা কি লিখেছি? হরে লিখে এই লবে লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। এবারে এটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এগুলাকে আমরা কি বললাম? ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ। এই ভগ্নাংশ আবার 3 প্রকার আছে, ঠিক আছে? সামান্য ভগ্নাংশ আবার 3 প্রকার আছে। এক প্রকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এক প্রকার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তো আমরা কিন্তু আজকে প্রকৃত ভগ্নাংশ নিয়েই কাজ করব। তাও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে রাখি, প্রকৃত ভগ্নাংশ মানে কি? দেখো, প্রকৃত ভগ্নাংশ মানে লব বড়, হর এবং হর ছোট। ঠিক আছে? লব বড়, হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব, প্রকৃত মানে লব, এটা ভুল করলাম, লব ছোট হয়ে যাবে এটা। প্রকৃত মানে লব ছোট, হর বড়। ঠিক আছে? উল্টো লিখে ফেলেছি আমি। আর অপ্রকৃত মানে হচ্ছে লব বড় আর হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ মানে কি? মিশ্র ভগ্নাংশ মানে দেখো, মিশ্র ভগ্নাংশ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল। ঠিক আছে? তাহলে উদাহরণ দিচ্ছি। দেখো, প্রকৃত ভগ্নাংশ কেমন না? যেখানে লব ছোট, হর বড় হবে। কেমন সেটা? এইটাই ধরো, এই যে 3, নিচে হচ্ছে 7। দেখো, এখানে লব কি? লব হচ্ছে ছোট, 3 নিশ্চয়ই ছোট দেখতে পাচ্ছ, আর 7 বড় দেখতে পাচ্ছ, হর বড়। বুঝতে পারছো? আর অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড়, হর ছোট। তাহলে এটাকেই উল্টে যদি দিই, দেখো, উপরে লিখলাম 7, নিচে লিখলাম 3। ঠিক আছে? উপরে 7 লিখলাম, নিচে লিখলাম 3। তাহলে উপরে লব বড় হয়ে গেল, আর হর কি হলো? নিচে 3 ছোট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি লিখেছি? পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল। কেমন সেটা? ধরো আমরা লিখলাম এরকম 3 পূর্ণ 3-এর 5। দেখো, এই যে 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই 3-এর 5টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখতে পাচ্ছ? প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট আর হর বড়, লব ছোট হর বড়। এইরকম যদি বিষয় থাকে সেক্ষেত্রে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। কিন্তু আজকে আমরা মূলত কাজ করব প্রকৃত ভগ্নাংশ নিয়ে। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ তো আমরা দেখলাম। এইবারে আমরা কি দেখব না, যে কোনো ভগ্নাংশর আমরা সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে পারি। সেটা কীরকম? ধরো আমরা এখানে একটা ভগ্নাংশ নিয়েছিলাম 3, নিচে হচ্ছে 7। 3 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। এবারে এই 3-এর সঙ্গে ওপরে এবং নিচে, লবের সঙ্গে এবং হরের সঙ্গে যদি আমি একই সংখ্যা গুণ করি, তাহলে সমতুল্য ভগ্নাংশ তৈরি হয়। সেটা কীরকম? ধরো 3-এর সঙ্গে আমি ওপরে 2 গুণ করলাম, আবার নিচে 7-এর সঙ্গেও 2 গুণ করলাম। যেহেতু ওপরে 2 গুণ করেছি, নিচেও যদি আমি 2 গুণ করি, তাহলে ভগ্নাংশটা একই থাকে। দেখো আমরা কত পাচ্ছি? 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14।
তাহলে এই 3-এর 7 এই যে ভগ্নাংশটা আর 6 আর নিচে 14 এই ভগ্নাংশটা কিন্তু এখান থেকে এটা চলে এসছে, এটা কিন্তু একই সমান। দেখো আমি সমান চিহ্ন মাঝখানে দিয়েছি। কি করে সমান হয় দেখো, আমি এই যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, মানে ছোট করতে পারি, সবচেয়ে ছোট করতে পারি। দেখো এই যে ওপরে 2 আর নিচে 2 ভাগের সম্পর্কে আছে না, ভাগের সম্পর্কে থাকলে আমি কেটে দিতে পারি। দেখো আমি 2 যদি কেটে দিই, মনে মনে তোমরা কেটে দিচ্ছি আমি, তাহলে দেখো ওপরে 3 আর নিচে 7ই থাকে, তাহলে আগের ভগ্নাংশতেই ফিরে যাচ্ছে। আবার দেখো এই 6 নিচে 14 এটাকে যদি ফের 2 দিয়ে গুণ করি, ওপরে 6কেও 2 দিয়ে গুণ করলাম, নিচে 14কেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে বলো তো? 6 দুগুণে এখানে 12 আর 14 দুগুণে 14 হচ্ছে 28। ঠিক আছে, তাহলে এই থেকে এই যে 6 14 এটার সঙ্গেও কিন্তু এটা একই, বুঝতে পেরেছ? আবার এই 3-এর 7 তো এটাও সঙ্গেও কিন্তু এটা একই। দেখো সব সমান চিহ্ন দেওয়া আছে, কেন? কারণ দেখো এখানে যদি আমি এই 12 আর 28কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাও কিন্তু আমি সেই 3-এর 7ই পাবো। কেন বলো তো? দেখো 12 আর নিচে হচ্ছে 28, তাই না? এই দুটোকে লঘিষ্ঠ আকার মানে কি? সবচেয়ে ছোট আকারে প্রকাশ, কাটাকুটি করে আমরা ছোট করতে পারি। 12 এবং 28 ভাগের সম্পর্কে রয়েছে। দেখো শেষে জোড় সংখ্যা 2, এখানে শেষে জোড় সংখ্যা 8 আছে, মানে আমরা 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে কেটে দাও। দেখো 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর নিচে 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28। আবার দেখো 2 দিয়ে ফের কাটতে পারবো, 3 দুগুণে 6 আবার নিচে 7 দুগুণে 14। তাহলে ওপরে থাকলো কত? 3 আর নিচে থাকলো কত? 7। দেখতে পেয়েছো? তাহলে 3-এর 7 এখান থেকেই কিন্তু আমরা ফের এই বিষয়টাকে যদি কাটাকুটি করি, ছোট করি সবচেয়ে, তাহলে ফের সেই 3 আর নিচে 7 পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে কোনো ভগ্নাংশকে সে যদি উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরের সঙ্গে একই সংখ্যা গুণ করা হয়, তাহলে যে ভগ্নাংশগুলো পাবো সব কিন্তু সেই প্রথম সংখ্যার কি হয়ে যাবে, বা প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ হবে। বুঝতে পেরেছ? তাহলে এই ভগ্নাংশের সঙ্গে যত গুণ করব কিন্তু যে ভগ্নাংশগুলো পাবো সব একই ভগ্নাংশ, কারণ আমরা কেটে কুটে যদি ছোট করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে সেই আগের ভগ্নাংশতেই আমরা ফিরে যেতে পারবো। আচ্ছা, এই যে বিষয়টা একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা একটুখানি আমি তোমাদের দিয়ে দিই। দেখো একই ভগ্নাংশ, ধরো একই হর বিশিষ্ট ভগ্নাংশ, একই হর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে একই হর মানে ধরো এখানে 2-এর 5 আছে আর আছে ধরো 3 আর নিচে 5 আছে। তাহলে হর অর্থাৎ নিচেরটা, এখানেও 5 এখানেও 5, তাহলে কোনটা বড় কোনটা ছোট বলো তো? খুব সহজেই বোঝা যাচ্ছে। এটা মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, আর এটা বোঝাচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ। এই ছবিটা যদি আমরা এখানে আঁকি, ধরো এখানে একটা এরকম আয়তক্ষেত্র আঁকলাম, তাহলে তাকে সমান 5 ভাগে ভাগ করলাম, 1 2 3 4 এই 5। ঠিক আছে, এটা কেটে দিলাম। তাহলে কত ভাগে ভাগ করলাম? 1 2 3 4 5, মোটামুটি সমান চেষ্টা করেছি করার। এখানেও আমি একটা ছবি আঁকলাম। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এই কি করা হয়েছে? এখানে আছে 2/5, মানে 2-এর 5 আছে, অর্থাৎ 5 ভাগের মধ্যে 2 ভাগ। ধরো 5 ভাগের মধ্যে 2 ভাগকে আমি এই চিহ্নিত করে দিলাম। মোট কত ভাগ ভাগ করেছি? 1 2 3 4 5, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগকে চিহ্নিত করেছি। আর এই ছবিটা দেখতে পাচ্ছি 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। 5 ভাগ হচ্ছে মোট। আমি বুঝেছিলাম যে মোট অংশ হচ্ছে হর আর ভাঙা অংশ হচ্ছে লব, তাহলে 3 ভাগকে আমরা কিন্তু এই দেখো চিহ্নিত করে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে কোনটা বড়? 5 ভাগের মধ্যে 2 ভাগ বড় না 5 ভাগের মধ্যে 3 ভাগ বড়? অবশ্যই 5 ভাগের মধ্যে 3 ভাগ বড়, কারণ দেখতে পাচ্ছি বেশি অংশ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারবো 2-এর 5 ছোট কার তুলনায়? 3-এর 5-এর থেকে, অর্থাৎ 5 ভাগের মধ্যে 2 ভাগ, এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন, ছোট 5 ভাগের মধ্যে 3 ভাগের থেকে। ঠিক আছে, তাহলে একই হর বিশিষ্ট, হর যখন একই থাকছে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি। হ্যাঁ, এটাকে এইভাবে লিখতে পারি যে 5 ভাগের মধ্যে 3 ভাগটা বড়, এটা গ্রেটার দ্যান চিহ্ন 5 ভাগের মধ্যে 2 ভাগ থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবারে আমরা দেখো এই অঙ্কগুলো করব।
বইয়ের যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো কি বলছে, নিচের সমস্যাগুলির সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর দাগেরটা করব। কি বলছে, 2 আছে ওপরে, নিচে আছে 5। তাহলে 2 কি লব, আমি দেখেছি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ওপরটাকে লব বলছি, নিচেরটাকে হর বলছি। এবারে আমি সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রে দেখিয়েছি, এই মাত্র দেখালাম খাতাতে, যে কোনো ভগ্নাংশের ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশ একই থাকে, এবং সেই সমস্ত ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশের কি বলে, সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ বলে, একই ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ বলে। ঠিক আছে, এই সমতুল্য ভগ্নাংশের ধারণা তোমাদের দেখো বইতেও কিন্তু দেয়া রয়েছে। দেখো পৃষ্ঠা নম্বর 79-তে তোমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে লেখা সমতুল্য ভগ্নাংশ। এই ধারণাটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, দেখে নেবে ভালো করে ওই জায়গাটা। তো দেখো এখানে কি করা আছে, দেখো 2-এর সঙ্গে 2 গুণ করা আছে, আবার 5-এর সঙ্গে দেখো 2 গুণ করা আছে। তাহলে ওপরে 2, নিচে 5-এর সঙ্গে ওপরেও 2 এবং নিচে 2 গুণ করা হয়েছে। আবার পরে দেখো এই 2-এর সঙ্গে এই যে প্রথমে ছিল 2, তার সঙ্গে 3 গুণ করা হয়েছে। আবার দেখো প্রথমে ছিল 5, 5-এর সঙ্গেও 3 গুণ করা হয়েছে। তাহলে এরকম প্রথমে 2 উভয় ক্ষেত্রে 2 দিয়ে গুণ করা হয়েছে, তারপরে উভয় ক্ষেত্রে 3 দিয়ে গুণ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি নিচের সঙ্গে 4 গুণ করা হয়েছে। নিচে 5-এর সঙ্গে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4 গুণ করা হয়েছে। ঠিক একই রকমভাবে ওপরে 2-এর সঙ্গে 2, 3, তাহলে একই রকমভাবে যে 5-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে মানে ওপরের সঙ্গেও আমাদের 4 গুণ করতে হবে। তাহলে ওপরের সংখ্যাটা কি ছিল বলো, ওপরের সংখ্যাটা ছিল 2, তার সঙ্গে আমরা কি গুণ করব, নিচে যেহেতু 4 গুণ করা হয়েছে ওপরেও আমাদের 4 গুণ করতে হবে, তবে কিন্তু ভগ্নাংশটা একই থাকবে বা সমতুল্য থাকবে। বুঝতে পেরেছো? কারণ কি বলো, এই 4 আর 4 কি ভাগের সম্পর্কে আছে, মনে মনে যদি কেটে দাও 4 আর 4 চলে যায়, তাহলে কি পড়ে থাকবে, 2/5ই পড়ে থাকবে। দেখো 2/5 রয়েছে। আবার দেখো ওপরে 2-এর সঙ্গে 7 গুণ করা আছে, ওপরে 2-এর সঙ্গে 7 গুণ করা হয়েছে মানে এই 5-এর সঙ্গেও কত গুণ করতে হবে আমাদের বলো, 5-এর সঙ্গেও কিন্তু 7 গুণ করতে হবে, তবে ভগ্নাংশটা একই থাকবে বা সমতুল্য থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে খ নম্বর দাগে চলে যাই, চলো। একই রকমভাবে তো দেখো এখানে কি আছে, ওপরে আছে 2, নিচে আছে 7। ঠিক আছে, এই 7 থেকে পরের লাইনেই দেখতে পাচ্ছি পরের ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে লেখা আছে 14। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 14 হয়েছে বলো দেখি, 7-এর নামটা পড়ো, 7 দুগুণে 14, তাই না? দেখো আমি অন্য কালি দিয়ে এখানটায় লিখছি, 7-এর সঙ্গে কত গুণ করে 14 হয়েছে বলো, 7 দুগুণে 14, তাই না? তাহলে এইটা করে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লাল কালি দিয়ে লিখছি এখানটায়, তোমরা মনে মনে করলেই কিন্তু অঙ্কগুলো হবে। ঠিক আছে, 14 পেলাম 7-এর সঙ্গে 2 গুণ করে। তাহলে আমরা উপরেরটা সংখ্যা আছে কি 2, তার সঙ্গেও কিন্তু আমরা 2 গুণ করতে হবে, তাহলে তো সমতুল্য থাকবে। তাহলে আমি দেখো উপরেও করব 2-এর সঙ্গে 2 গুণ। বুঝতে পেরেছো? তাহলে কত হবে, নিচে যেমন 7-এর সঙ্গে 2 গুণ করে 14 হয়েছে, উপরে তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 দুগুণে 4। এটা কিন্তু মনে মনেই তোমরা করতে পারবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লাল পেন দিয়ে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, পরের ক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে, 6 হয়েছে। তাহলে 2টা হয়েছে 6, 7-এর ক্ষেত্রে এখানে কত এসছে কি করে বুঝবো? দেখো 2-এর নামটা পড়ো, 2-এর সঙ্গে কত গুণ করে 6 হচ্ছে বলো, 2-এর সঙ্গে কত গুণ করে, 2-1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করে কিন্তু আমরা 6 পাচ্ছি, তাই তো? তাহলে 2-এর সঙ্গে এই যে প্রথমে ছিল 2, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, তাহলে 7-এর সঙ্গেও আমরা কত গুণ করব, 7-এর সঙ্গেও আমরা 3 গুণ করব। বুঝতে পেরেছ? তাহলে আমরা কত পাবো, দেখো আমরা তাহলে কত পাচ্ছি, 3 7 হচ্ছে 21 হলো। আশা করি বুঝতে পেরেছ। এইবারে দেখো পরের ক্ষেত্রে কি এলো, সমান চিহ্ন দিয়ে কি আছে, 2টা হয়ে গেছে 10। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করে 10 হয়েছে বলো, দেখো আমি লাল কালি দিয়ে লিখছি, 2-এর সঙ্গে 2-এর নামটা পড়ো, দেখো 5 দুগুণে 10। তাহলে 2-এর সঙ্গে 5 গুণ করে কিন্তু আমরা এই 10 পেয়েছি। ঠিক আছে, তাহলে 7-এর সঙ্গেও আমরা কত গুণ করব, 5 গুণ করব। তাহলে 7-এর সঙ্গে আমরা 5 গুণ করলে কত পাচ্ছি বলো, আমরা পাবো হচ্ছে দেখো 5 7 35। ঠিক আছে,
তাহলে কি হয়ে গেল, প্রত্যেক ক্ষেত্রে দেখো এই যে 5 আর 5 আছে কেটে দাও, তাহলে 2/7ই থাকে, 2/7ই থাকে। প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু যে ভগ্নাংশগুলো পেলাম সবই কিন্তু এই 2/7-এর সমতুল্য ভগ্নাংশ পেলাম। বোঝা গেল? আচ্ছা, চলো এবার গ নম্বর দাগের করা যাক। দেখো এখানে 3 আছে আর নিচে আছে 8, তাহলে 3টা হয়ে গেছে 9। 3 থেকে কত গুণ করলে 3-এর সঙ্গে 9 হয়েছে বলো? 3-এর নামটা পড়ো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9। তাহলে 3-এর সঙ্গে দেখো এখানে 3-এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, তাই না? 3-এর সঙ্গে 3 গুণ করে 9 হয়েছে, 3 3-এ 9। তাহলে 8-এর সঙ্গেও আমরা কি করব? 3 গুণ করব। তাহলে 8-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 আসতে কত হবে? 3 আসতে হয়ে যাবে 24। দেখো ভিতরেরটা আমি নীল কালি দিয়ে লিখছি, তোমাদের বোঝার সুবিধে হবে। তাহলে দেখো 3 আসতে 24 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো নিচে 8টা হয়ে গেছে 32 আর উপরে 3-এর জায়গাটা ফাঁকা আছে, এটাকে আমাদের পূরণ করতে হবে। দেখো 8টা 32 হয়েছে, 8-এর সঙ্গে কত গুণ করলে 32 হচ্ছে? 8-এর নামটা পড়ো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আসতে 24, 4 আসতে 32, তাই না? তাহলে 8-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 আসতে হয়ে যাচ্ছে 32। তাহলে উপরে 8-এর সঙ্গে 4 গুণ করেছি মানে কি 3-এর সঙ্গে আমরা 4 গুণ করব। তাহলে 3-এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি কত হয়ে যাচ্ছে বলো? হয়ে যাচ্ছে দেখো 3 এ 4 12। বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক একই রকম ভাবে দেখো 3টা হয়ে গেছে 18। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হচ্ছে? তোমরা এইভাবেও ভাগ করতে পারো, 18কে 3 দিয়ে ভাগ করে দাও, তাও পেয়ে যাবে 3 6 18, বা 3-এর নামটা পড়লেও হবে। বুঝতে পারছো কি বলছি? 18কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 6 18, অর্থাৎ 6, বা 3-এর নামটা পড়লেও আমরা জানতে পারবো 3 6 18 হয়। তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করে 18 হচ্ছে, 3-এর সঙ্গে 6 গুণ করে আমরা 18 পাচ্ছি। তাহলে আমরা 8-এর সঙ্গেও কত গুণ করব? 6 গুণ করব। 8-এর সঙ্গে আমরা 6 গুণ করব, কত হচ্ছে? 6 আসতে 48। তাহলে দেখো 6 আসতে 48 আমরা লিখে দেবো এখানটায়। বুঝতে পেরেছ? এবার দেখো 8টা হয়ে গেছে 64 আর 3-এর জায়গাটা ফাঁকা আছে। সব কিন্তু আমরা সমতুল্য ভগ্নাংশ করছি, অর্থাৎ ওপরে যে সংখ্যা গুণ করব নিচেও সেই একই সংখ্যা গুণ করব, তবেই একই ভগ্নাংশ থাকবে বা সমতুল্য ভগ্নাংশ থাকবে। ঠিক আছে, তাহলে 8টা 64 হয়েছে, তাহলে 64কে 8 দ্বারা ভাগ করে দাও, তাহলেও কিন্তু পেয়ে যাব। দেখো 64কে আমরা 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি 8 দিয়ে ভাগ করলে 8 আসতে 64 হচ্ছে, অর্থাৎ 8-এর সঙ্গে 8 গুণ করে আমরা 64 পাচ্ছি, বা 8-এর নামটা পড়লেও হবে। 8 আসতে 64, অর্থাৎ 8-এর সঙ্গে 8 গুণ করেছি, 8-এর সঙ্গে আমরা 8 গুণ করে কি পাচ্ছি? 64 পাচ্ছি। বোঝা গেল? তাহলে উপরে 3-এর সঙ্গেও কি করব? 8 গুণ করব। তাহলে এখানে আমরা 3-এর সঙ্গেও আমরা 8 যদি গুণ করি কত হবে বলো? 3 আসতে হয়ে যাবে 24। বুঝতে পেরেছ? এই যে আমি লাল কালি দিয়ে লিখছি এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধের জন্য লিখছি, এটা না লিখে সরাসরি যদি তোমরা সংখ্যাগুলো এখানে বসিয়ে দাও তাহলেও কিন্তু হবে, কারণ তুমি মনে মনে গুণ করেই তো বসাচ্ছ। বা এভাবে 3 বার 2 লাইনে করে অঙ্কটা করা যেতে পারে। প্রথম লাইনে সব গুণ আকারে বসিয়ে নিলে পরের লাইনে গুণ করে যে সংখ্যাটা হবে সেটা বসালে, সেভাবে করলেও হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা ঘ নম্বর দাগের অঙ্কটা করব। এক্ষেত্রে দেখো আগের 3টে ক্ষেত্রে প্রথমের যে ভগ্নাংশগুলো সেগুলো দেয়া ছিল, এই ক্ষেত্রে দেখো প্রথমের ভগ্নাংশ দেওয়া নেই। তাহলে প্রথমের ভগ্নাংশটা পাবো কি করে বলো দেখি? প্রথমের ভগ্নাংশটা পাবো দেখো দ্বিতীয় ভগ্নাংশ থেকে। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? দ্বিতীয় ভগ্নাংশ আছে 21 আর নিচে আছে 27। এই ভগ্নাংশ থেকে প্রথমে যে ভগ্নাংশটা ছিল পাবো কি করে পাবো? কারণ এই ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে সবচেয়ে ছোট আকারে যদি কেটে কুটে প্রকাশ করতে পারি, তাহলে প্রথমে যে ভগ্নাংশটা ছিল সেটা পেয়ে যাব। কিভাবে সেটা? দেখো 21 আর নিচে আছে 27, তাহলে 3 দিয়ে কিন্তু কাটবে উভয়, 3 দিয়ে আমরা কেটে দিতে পারি। দেখো 3 7 21 আর 3 9 27, তাহলে প্রথম যে ভগ্নাংশটা দেখো এদের মধ্যে আর কাটাকুটি যাবে না। হ্যাঁ, তাহলে এখানে উপরে থাকছে 7, নিচে থাকছে 9। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম উপরে 7 আর নিচে 9। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 21 পেয়েছিলাম?
7-এর সঙ্গে কত গুণ করে 3 দিয়ে, আমরা যেহেতু 3 দিয়ে কাটাকুটি করেছি উভয়কেই, তাহলে 3 দিয়ে উপর নিচে গুণ করে তারপরে এই বিষয়টা এসছে। দেখো 3 7 21 আর 9-এর সঙ্গে 3 গুণ করো, 3 9 27। ঠিক আছে, এবারে 7টা হয়ে গেছে 28। আগের মতো এইবারে অঙ্কটা আমরা করতে পারবো সহজেই। দেখো 7 থেকে হয়ে গেছে 28, আর 9 থেকে কত হয়েছে সেটা ফাঁকা আছে, ওটা আমাদের লিখতে হবে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 28 হয়েছে বলো? 7-এর নামটা পড়ো। 7 1 7, 7 2 14, 3 7 21, এই যে হয়ে গেছে 4 7 28, অর্থাৎ 7-এর সঙ্গে 4 গুণ করে হয়েছে। দেখো আমি এখানটায় লাল পেন দিয়ে লিখছি, 7-এর সঙ্গে গুণ করেছি 4, তবে হয়েছে 28। তাহলে 9-এর সঙ্গেও 4 গুণ করব। তাহলে 9-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4 9 কত হবে? 4 9 হয়ে যাবে 36। দেখো নিচে লিখে দেবো 36। ঠিক আছে, এবার দেখো 9টা হয়ে গেছে 54। তাহলে 54কে 9 দ্বারা ভাগ করলেও পেয়ে যাব কত দিয়ে গুণ করা হয়েছে, অথবা 9-এর নামতা পড়লেও পেয়ে যাব। 9-এর নামতা পড়ো। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। দেখো এক্ষেত্রে তোমাদের নামতা জানলে কিন্তু অঙ্কগুলো করতে খুবই সহজ হবে, নইলে কিন্তু এই 54কে আবার 9 দিয়ে ভাগ করে করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে 6 9 54 পেলাম। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলাম বলো দেখি? দেখো 9-এর সঙ্গে আমরা 6 গুণ করলাম, তবে 54 পেলাম। 6 9 54। তাহলে 7-এর সঙ্গে আমরা 6 গুণ করব। দেখো 7-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি, 6 7 কত? 6 7 হয়ে যাবে 42। দেখো 42 হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এইবারে দেখো এই 7টা হয়ে গেছে 56। তাহলে 7-এর নামটা বলো। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 8 56। তাহলে 7 56 হয়েছে 7-এর সঙ্গে 8 দিয়ে গুণ করে। দেখো 7 গুণ 8, সেটা থেকে আমরা পেয়েছি 56। তাহলে 7 8 56। তাহলে 9-এর সঙ্গেও আমরা কত গুণ করব? 9-এর সঙ্গেও আমরা 8 গুণ করব। তাহলে 8 9 কত হয়ে যাবে? 72 হয়ে যাবে। দেখো 8 9 হয়ে যাবে 72। হ্যাঁ, 6 9 54, 7 9 63, 8 9 72। তাহলে আমাদের দেখো এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নম্বর দাগেরটা করব। এই ঘ নম্বর দাগের মতোই দেখো প্রথম ঘর বা প্রথম যে ভগ্নাংশ সেটা কিন্তু ফাঁকা আছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ থেকে যেমন ঘ নম্বর দাগেরটা করেছিলাম, ঠিক একই রকমভাবে এটাও আমরা করতে পারবো। দেখো আমরা কি আছে এখানে? 24 আছে আর নিচে আছে 33। এটাকে আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো নিচে আছে 33, ওপরে 24, আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারবো। 3 8 24 আর 3 11 33। দেখো এদের মধ্যে আর কোনো কাটাকুটি যাবে না, তাহলে উপরে থাকছে 8 আর নিচে থাকছে 11। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 8 আর নিচে লিখলাম 11। ঠিক আছে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 24 হয়েছে? আমরা এখানে 3 দিয়ে কাটাকুটি করেছিলাম, তাই না? তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করে, অর্থাৎ 3 8 24, আর 11-এর সঙ্গে 3 গুণ করে, অর্থাৎ 3 11 33 পেয়েছি। এবার 8টা হয়ে গেছে দেখো 40। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 40 পাচ্ছি? 8-এর নামটা পড়ো। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তাহলে 8-এর সঙ্গে আমরা 5 গুণ করেছি, তবে পেয়েছি 40। 5 8 40। ঠিক আছে, তাহলে 11-এর সঙ্গেও আমরা কি করব? 5 গুণ করব। এখানে দেখো 11 গুণ 5, তাহলে 5 11 কত হবে বলে? 55। 5 11 55 হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 11টা হয়ে গেছে 66, 8-এর জায়গাটা ফাঁকা আছে। তাহলে 11-এর সঙ্গে কত গুণ করলে 66 হবে? 11-র নামটা পড়তে হবে এক্ষেত্রে, বা 66কে 11 দিয়ে ভাগ করলেও কাটাকুটি করলেও পেয়ে যাব যে 11-র সঙ্গে 6 গুণ করলে 6 11 66। দেখো তাহলে 11-র সঙ্গে যদি আমরা 6 গুণ করি, তাহলে 6 11 66 হয়। ঠিক একই রকমভাবে আমরা 8-এর সঙ্গেও কত গুণ করব? 8-এর সঙ্গেও 6 গুণ করব। তাহলে 6 আসতে কত হবে? 6 আসতে হয়ে যাবে 48। দেখো 48 লিখে দিলাম। ঠিক আছে, এবারে দেখো 11-র জায়গাটা ফাঁকা আছে, 8-এর জায়গাটা এখানে 64 এসছে। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 64 পেয়েছি? দেখো 8-এর নামটা বড়। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। 8-এর সঙ্গে 8 গুণ করে, দেখো 8 গুণ 8, 8 8 64 পাচ্ছি, তাই না? তাহলে 11-র সঙ্গে আমরা 8 গুণ করব। 11 গুণ 8, তাহলে 8 11 কত? 8 11 হচ্ছে
88। ঠিক আছে, এখানে আমরা 88 বসিয়ে দেব। এবার দেখো 6 নম্বর দাগেরটা কি আছে, এখানে উপরে আছে 11, নিচে আছে 12। তো প্রথম ভগ্নাংশটা দেয়াই আছে, পরেরগুলো তো আমরা খুব আগের মতো করে সহজেই করতে পারবো। তাহলে 11 থেকে 33 হয়েছে, 11-র সঙ্গে কত গুণ করে 33 হয়েছে বলো? 33কে আমরা 11 দ্বারা ভাগ করলে পাবো 3, 3 11 33, বা 11-র নামতা পড়লেও দেখতে পাচ্ছি আমরা 3 হবে, কারণ 3 11 33। তাহলে 12-র সঙ্গে আমরা কত গুণ করবো? 3, তাহলে 3 12 36। দেখো আমি লাল পেন দিয়ে বা লাল কালি দিয়ে যেমন করে গুণ দেখাচ্ছিলাম, আমি আর এক্ষেত্রে করছি না, দেখো তো বুঝতে পারছি কিনা। দেখো এবারে 12 হয়ে গেছে 60, তাহলে 12-র নামটা পড়ো, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, অর্থাৎ 12-র সঙ্গে 5 গুণ করে 60 পেয়েছি। তাহলে 11-র সঙ্গে আমরা 5 গুণ করব, তাহলে 11-র সঙ্গে 5 গুণ করলে কত হবে বলো? 5 11 55 হবে। বুঝতে পারছো, আমি আর গুণ দেখাচ্ছি না। এবারে দেখো 11টা হয়ে গেছে 88, তাহলে 11-র সঙ্গে কত গুণ করলে 88 হচ্ছে? দেখো 8 11 হয়ে যাচ্ছে 88, 8 11, অর্থাৎ 11-র সঙ্গে 8 গুণ করেছি, তাহলে 12-র সঙ্গেও 8 গুণ করবো, তাহলে 12-র সঙ্গে 8 গুণ করলে কত হবে বলো? 8 12 96। বুঝতে পারছো কত সহজে হয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা এবারে 6 নম্বর দাগেরটা। 6 নম্বর দাগেরটা আমি কিন্তু এরকম গুণ করছি না লাল পেন দিয়ে, হ্যাঁ আমি এইভাবে করছি আগের মতো করে, চয়ের মতো করে। দেখো বুঝতে পারছো কিনা? দেখো 21 আর 36 আছে, তারপরে পরের লাইনটা ফাঁকা আছে, পুরো ফাঁকা, তারপরেরটা দেখতে পাচ্ছি 35 আছে। হ্যাঁ, এইবারে 21-এর সঙ্গে পরের লাইনটাই কি হবে, কিভাবে পাবো? দেখো এখানে 21 নিচে 36 আছে, তাই না? 21 নিচে 36 আছে। এই ভগ্নাংশটা কিন্তু মূল ভগ্নাংশ নয়, এই ভগ্নাংশকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কিন্তু আমরা মূল ভগ্নাংশটা পেয়ে যাব। দেখো উপরে 3 দিয়ে কাটাই আমরা, 3 7 21, আর নিচে 3 12 36। দেখো এদের মধ্যে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে থাকছে 7, নিচে থাকছে 12। ঠিক আছে, দেখো তাহলে উপরে 7 আর নিচে 12। এই 7 যদি আমরা এখানটায় 7 আর 12 সংখ্যাটা লিখি, দেখো এই জায়গাটায় লিখি 7 আর নিচে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 7 থেকে আমরা কত পেয়েছি? 7 থেকে পেয়েছি 21, আর 12 থেকে পেয়েছি কত? 36। বোঝা গেল? তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 21 পেয়েছি বলো? 3, আবার 12-র সঙ্গে 3 গুণ করে পেয়েছি 36। এবারে দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 35 পাবো? 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 পাবো। কি করে? 5 7 35। তাহলে যেহেতু 7-এর সঙ্গে 5 গুণ করেছি, তাহলে 12-র সঙ্গেও কত গুণ করবো? 5 গুণ করব। তাহলে 5 12 কত হবে? 4 12 48, 5 12 60। বুঝতে পেরেছ? ঠিক আছে, এইবারে দেখো তাহলে এখানে 3 গুণ করেছিলাম, এখানে 5 গুণ করেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 7-এর সঙ্গে 3 গুণ করে 21 পেয়েছি, 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 পেয়েছি, তাহলে অবশ্যই এটা 7-এর সঙ্গে 4 গুণ করে হবে। তাহলে 7-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি কত হবে বলো দেখি? এই জায়গাটা আমি লাল পেন দিয়ে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 7-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে বলো দেখি? 4 7 28। দেখো এখানে 28 লিখবো। ঠিক একই রকমভাবে এই 12-র সঙ্গে আমরা 4 গুণ করব। 12-র সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 12 কত হবে? 4 12 হয়ে যাবে 48। ঠিক আছে, তাহলে 3 গুণ করেছি 21, 3 গুণ করে 4 গুণ করে 28, 5 গুণ করে 35। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 12-র সঙ্গেও প্রথমে 3, তারপরে 4, তারপরে 5 গুণ করেছি। এবারে দেখো এই 12টা হয়ে গেছে কি? 84 হয়ে গেছে। তাহলে 12-র নামটা পড়ো, 5 12 60 হয়ে গেছে, 6 12 72, 7 12 84। ঠিক আছে, 7 12 হচ্ছে 84, তাহলে 12-র সঙ্গে 7 গুণ করেছি এখানে, তাহলে 7-এর সঙ্গেও 7 গুণ করব। তাহলে 7-এর সঙ্গে 7 গুণ করলে 7 7 49। দেখো 7 7 এখানে লিখব 49। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? যে প্রথমে যে ভগ্নাংশগুলো যদি লঘিষ্ঠ আকারে দেয়া থাকে সেখান থেকে সমতুল্য ভগ্নাংশ আমরা সহজেই করতে পারছি। আবার যে ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ দেয়া নেই সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় যেখান থেকেই হোক না কেন আমরা কেটে কুটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে প্রথম ভগ্নাংশটা পেয়ে যাচ্ছি। আবার দেখলাম যে 6 নম্বর দাগে যে প্রথম যে ভগ্নাংশটা দেয়া আছে সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা নেই, তাহলে বোঝা যাচ্ছে না কোন ভগ্নাংশের সঙ্গে আমরা গুণ করে করে পরের ভগ্নাংশগুলো আনবো। সেই জন্য সেই ভগ্নাংশটাকে কি করেছি? কেটে কুটে ছোট করে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা দেখে নিলাম
এইবারে সেই লঘিষ্ঠ আকারে যে প্রকাশ হয়ে গেছে ভগ্নাংশটা, তার সঙ্গে উপরে কত গুণ করে পরের সংখ্যাটা আসছে, আর নিচে হরের সঙ্গে কত গুণ করে পরের সংখ্যাটা আসছে, খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পেরে সবগুলোকে পূরণ করে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সব ক্ষেত্রগুলো। এবার আমরা বর্গীয় দাগেরটা করব। কি বলছে, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। অর্থাৎ আমাদের নিজের ইচ্ছে মতো এখানে আমরা বসিয়ে অঙ্কগুলো করতে পারবো। দেখো 30-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে 30 দুগুণে 60 হয়ে যাবে, তাই না? 40-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে 40 দুগুণে কত হবে? 40 দুগুণে হয়ে যাবে 80। দেখো আমি লাল পেন দিয়ে এখানে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 30-এর সঙ্গে গুণ করলাম 2, তাহলে 40-এর সঙ্গে আমরা গুণ করলাম 2, আবার 2 গুণ করেছি, এবার 3 গুণ করি। দেখো 30-এর সঙ্গে আমরা গুণ করছি 3, তাহলে 40-এর সঙ্গে আমাদের গুণ করব কত? 3। আবার পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরেকটা ঘর রয়েছে, তাহলে 30-এর সঙ্গে আমরা গুণ করছি 4, আর 40-এর সঙ্গে আমরা গুণ করছি 4। তাহলে কি এই 4 কেটে গেলে একই 30/40ই থাকে, সমতুল্য ভগ্নাংশ কি থাকে। ঠিক আছে, তো দেখো এখন তাহলে 3 3 9, 0 করতে 0, অর্থাৎ উপরে হয়ে গেল 90, 3 4 হয়ে গেল 12, আর 0 করতে 0, তাহলে 120 হয়ে গেল। আবার দেখো 3 4 12, 0 করতে 0, তাহলে 120 হলো উপরে, আর 4 4 16, আর 0 করতে 0, তাহলে 160 হয়ে গেল নিচে। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবারে ঝ নম্বর দাগেরটা নিজেরা তৈরি করে সমাধান করি, যা ইচ্ছা খুশি এখানে সংখ্যা বসিয়ে দিন তো আমরা করতে পারবো। ধরো আমরা এখানে করতে পারি, ধরো উপরে নিলাম 2, নিচে নিলাম 5, ইচ্ছে খুশি বলেছে, নিজের ইচ্ছে খুশি তোমরাও আলাদা সংখ্যা বসিয়ে নিয়ে করতে পারবে। এবারে 2-এর সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে 5-এর সঙ্গেও 2 গুণ হবে, তাহলে 5 দুগুণে হয়ে যাবে কি 10 হয়ে যাবে। ঠিক আছে, পরের লাইনগুলো দেখো, এখানে 2-এর সঙ্গে 2 গুণ করলাম, আর নিচে করলাম কি 5-এর সঙ্গে 2 গুণ, তাহলে পরের লাইনটা করলাম 2-এর সঙ্গে 3 গুণ করলাম, তারপরেরটা করলাম 2-এর সঙ্গে 4 গুণ করলাম, আবার এখানে করলাম 5-এর সঙ্গে 2 গুণ তো করেছিলাম, উপরে এই যে 3 গুণ করেছি, তাহলে 5-এর সঙ্গেও 3 গুণ করব, আর এটাতে 5-এর সঙ্গে 4 গুণ করবো, এইভাবে করতে পারি। তাহলে দেখো কত কত হচ্ছে, এখানে 3 দুগুণে হয়ে যাচ্ছে 6, নিচে হয়ে যাচ্ছে 3 5 15, আর এখানে হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, আর 4 5 20। ঠিক আছে, তাহলে 83 নম্বর পেজের সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেললাম, প্রকৃত ভগ্নাংশের ধারণা পেলাম। একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা, প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা, সমস্তগুলো শিখলাম। এর পরের ভিডিওতে দেখো 86 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে, নিজে করিতে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।